পদ্মফুল থেকে ঘাসফুল, বিজেপি থেকে তৃণমূল। তৃণমূল বিধায়ক খুনে জেল খাটা দাপুটে বিজেপি নেতা পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে। বিজেপি নেতাকে সাদরে দলে নিল তৃণমূলের রাজ্য নেতৃত্ব। হাঁসখালিতে তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে মঞ্চে হলো যোগদান। নির্মল ঘোষের হাতে পতাকা তুলে দিলেন দলের রাজ্য সহ সভাপতি এবং বিধায়ক। 2019 সালে সেই ঘটনা যখন রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল। 9 ফেব্রুয়ারি ঠিক সরস্বতী পুজোর আগের দিন হাঁসখালির মাজিদপুর দক্ষিণ পাড়ায় উদ্বোধনে গিয়েছিলেন তৃণমূলের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। উদ্বোধনের কয়েক মুহূর্ত পরে খুব কাছ থেকে তার মাথায় দুষ্কৃতীরা গুলি করে। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে আসে সেই সময় হাঁসখালির দাপুটে বিজেপি নেতা এই নির্মল ঘোষের নাম। নদিয়ার হাঁসখালি ব্লকে বিজেপির প্রতিষ্ঠাতা হচ্ছেন এই নির্মল ঘোষ। সত্যজিৎ বিশ্বাস খুনে গ্রেফতার হওয়ার পরে 5 বছর তিনি জেলও খাটেন। আর সেই নির্মল ঘোষকে ঠিক 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এবার দল বদল হলো। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিনি, জানিয়ে বিজেপি কটাক্ষ করছে তাদের কিচ্ছু আসে যায় না, এমনটাই তাদের দাবি, যদিও কার্যত অস্বস্তিতে তৃণমূল। বর্তমানে নির্মল বাবুর কোনো জনভিত্তি আছে বলে আমার বিশ্বাস নেই। আমার মনে হয় বিজেপির ছাড়ানাও ক্ষতি হবে না, বরং এটা লাভ হয়েছে। তার কারণ নির্মল বাবু বেরোলে অনেকেই বলতো যে সত্য মার্ডার কেসের আসামি, ও একটা দুর্বৃত্তায়ন, মানে বিজেপিতে একটা ওয়াশিং মেশিন, ওখানে ধোয় সব মেনে নেওয়া কেন যে আসামি সব জেলবেল থাকলো তাকে আবার এই দলে জয়েন করানো। আমাদের দলে কাউকে জয়েন করাতে গেলে মানে অন্য দল থেকে আসতে গেলে আমাদের জেলার মারফতে রাজ্যের পারমিশন নিয়ে করতে হয়। এরা জেলা নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, তারা মনে করেছেন এই ব্যক্তিকে দলে নিলে আমার দলের শ্রীবৃদ্ধি হতে পারে, আমার দলে ভালো হতে পারে, তাই এই সিদ্ধান্ত জেলা বা রাজ্য তারা নিয়েছেন। আর তৃণমূলে যোগ দিয়ে পুরনো দল বিজেপিকেই অভিযোগে বিদ্ধ করেছেন নির্মল ঘোষ। এমনকি অভিযুক্ত হওয়ার জন্য বিজেপিকেই তিনি দায়ী করেছেন। আমাদের এখানে তৃণমূলের রানিং বিধায়ক ছিল সত্যজিৎ, তৃণমূলের রানিং বিধায়ক সত্যজিৎ বিশ্বাস, সে মার্ডার হয়ে গেল। তখন আমাদের পার্টির মধ্যে গিয়ে লাইন করে আমাকে ফাঁসিয়ে দিল বিনা দোষে। আমি 6 বছর জেল খাটলাম। খালাস হওয়ার পরে বিজেপির কথা ছিল কি যে আপনি জেল থেকে বেরিয়ে আসবেন, আপনার পদ আপনাকে ফেরত দেওয়া হবে, কিন্তু ওরা আমার পদটা ফেরত দেবেন। এখন তো মোটামুটি লুটি ফুটি খাচ্ছে খাপতো আমাকে বিজেপি 1 বছর বসিয়ে রেখে আজকে আমার আর ধৈর্য মারলো না। আমি যার জন্য তৃণমূলে জয়েন করলাম। ফের একবার উত্তরবঙ্গে বিপর্যয়ের জন্য ডিভিসিকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ের প্রশাসনিক সভা থেকে তিনি ড্যামের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন গতকাল, জানিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বন্যা প্লাবন জল জমা নিয়ে আগেই মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল ভুটান, নিশানায় ছিল ডিভিসিও। এবার ড্রেজিং না করলে বাঁধ রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। কার্যত বাঁধ ভেঙে দেওয়ার পক্ষেই সওয়াল করলেন তিনি। I have seen the report of Meghnad Saha. It was his comment that there is no need for dam. গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না, আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়। তুমি ড্রেজিংটা তো কমসে কম করো, আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের যৌক্তিকতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধীরা। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কিভাবে উত্তর ভারতের জল পৌঁছয় আমাদের তো জানা নেই। উনি নতুন করে পাম্প আবিষ্কার করে থাকতে পারেন যে উত্তরপ্রদেশ থেকে জল আসবে গঙ্গায়, তবে গঙ্গা থেকে পাম্প করে উনি তিস্তায় পাঠিয়ে দেবেন। কীভাবে করছেন উনি জানেন। এই ধরনের নোবেল পাওয়ার মতো থিওরি একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারে। পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ যদি ভেঙে দেওয়া হয় তাহলে কলকাতা বন্ধ তার পর দিয়ে শুকিয়ে যাবে। হ্যাঁ, ব্যারেজের জন্যে বন্যার সমস্যা হয়, এটা যেমন সত্য, তেমন এই ব্যারেজকে কেন্দ্র করেই এই পৃথিবীতে যে সেচের বিপ্লব হয়েছে সেটাও স্বীকৃত। সেই রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের কাছে রাজ্য দাবি জানাতে পারে, কিন্তু ব্যারেজ ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী কি বিপ্লব করবেন আমার জানা নাই।
নাগাড়ে বৃষ্টি, সেই সঙ্গে ভুটান পাহাড় বেয়ে আসা জলস্রোতে কার্যত তছনছ হয়ে গেছে পাহাড়। দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে দ্বিতীয়বার সফরে গেছেন মুখ্যমন্ত্রী। বুধবার দার্জিলিং, কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন তিনি। এরপরই ফের একবার ক্ষোভ উগরে দেন তিনি। কেন্দ্রীয় সরকার থেকে ডিভিসি, ভুটান, মুখ্যমন্ত্রী নিশানায় ছিল সকলেই। ভুটানের জল কমাতে হবে, যেই আমাদের দায়িত্বে যাক না কেন, আমি সিএসকে বলবো তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। ফরেস্ট ডিপার্টমেন্ট এই সব জায়গায় ম্যানগ্রোভ এবং ভেটি গাছ, যেটা ভেটি গোড়া নাকি বলে একটা ভেটিবাগ, হ্যাঁ ওটা বসাবে, লাগাবে। ম্যানগ্রোভ গুলো যেখানে যেখানে ভাঙন হয়েছে, নেচারকে রুখতে পারে। আপনি দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় যান, ওনার থানার পাশে, থানার পেছনে ম্যানগ্রোভ কেটে কেটে তৃণমূলের নেতারা বিক্রি করে দিচ্ছে। এর আগে মালদা জেলায় নদী ভাঙন, গঙ্গা ভাঙন এলাকায় জেলা পরিষদ থেকে কেন্দ্রের পাঠানো টাকায় ভেটিভার গ্রাস বসানো হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন যে ওই ঘাসগুলো কোথায় গেল। সাবিত্রী মিত্রর বাড়িতে আর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বাড়ির ক্যাশ বাক্সে পাবেন ওই ঘাসগুলো। সেই জন্য উনি বলেছেন, কারণ উনি জানেন যে 1 কোটি ঘাস বসানোর যদি দায়িত্ব দেওয়া হয়, ওখানে কয়েক হাজার ঘাস বসবে, বাকিটা ঘাস তৃণমূলের ছাগলরা খেয়ে নেবে। প্রাকৃতিক বিপর্যয়, সাধারণ মানুষের নিঃস্ব হয়ে যাওয়া, তারপর কার দোষ, কার খামতি, কার গাফিলতি, এইসব নিয়ে বাকযুদ্ধ। দায় ঝাড়াঝাড়ি বারবার হয়, কিন্তু স্থায়ী সুরাহা কিভাবে হবে তা খুঁজে বের করার সদিচ্ছা কি আদৌ আছে কেন্দ্র কিংবা রাজ্যের? আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের প্রসঙ্গ নিয়ে ফের বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সোনালী বিবির নাম করে নিশানা করলেন পুশব্যাক ইস্যু নিয়ে। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। বিধানসভা ভোটের আগে ফের মুখ্যমন্ত্রীর মুখে ভিন রাজ্যে বাংলাভাষীদের নির্যাতনের প্রসঙ্গ। উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এই ইস্যুতে ফের নিশানা করলেন বিজেপিকে। আমাদের ভাষায় কথা বললে অন্য রাজ্যে কি তুমি অত্যাচার করবে, আর তোমার লোকেরা আমার রাজ্যে থাকে, কই আমরা তো তাদের উপর কোনো রকম অসম্মান করি না, কারণ তারাও আমাদের রাজ্যের নাগরিক। ওয়ান আমব্রেলা ফ্যামিলি, ইউনাইটেড ইন্ডিয়া ফ্যামিলি, ইউনাইটেড বেঙ্গল ফ্যামিলি। পুশব্যাক ইস্যুতে বলতে গিয়ে এদিন সোনালী বিবির প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি কাজের সূত্রে স্বামীর সঙ্গে 8 বছরের ছেলেকে নিয়ে দিল্লির রোহিণীর 26 নম্বর সেক্টরে থাকতেন। অভিযোগ, গত 17ই জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। তারপর 26 তারিখ অন্তঃসত্ত্বা সোনালী সহ 3 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। একইভাবে বীরভূমেরই মুরারইয়ের ধিতোরা গ্রামের বাসিন্দা সুইটি বিবি এবং তার 2 নাবালক ছেলেকেও গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ। পরে বাংলাদেশের আদালতও জানিয়ে দেয় সোনালী বিবি, সুইটি বিবিরা ভারতীয়। শেষ অবধি কলকাতা হাইকোর্টের নির্দেশে বাংলাদেশ থেকে ঘরে ফিরবেন সোনালী বিবি, সুইটি বিবিরা। এদিন উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক থেকে এই নিয়েও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। পাঠিয়ে দিয়েছে প্রেগনেন্ট মহিলাকে বাংলাদেশি বলে, বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে। বাংলাদেশের কোর্ট বলে যে এরা বাংলাদেশের লোক নয়, এরা বেঙ্গলের লোক, ফেরত নিয়ে যাও। দিল্লি থেকে বাংলায় লিখেছে বলে সে বেচারা ইংরেজি জানে না, তার কি দোষ? যে যার মতো ভাষা লিখবে, সেই জন্য ডিফারেন্ট টাইপের অফিসার নেওয়া হয়। যে 99.99% ক্ষেত্রে যাদের পুশিং করা হয়েছে তারা বাংলাদেশি। একটি ব্যতিক্রমী ঘটনা ঘটলে প্রশাসন তা নিয়ে ব্যবস্থা নিচ্ছে, দূতাবাস তা নিয়ে ব্যবস্থা নিচ্ছে, বিদেশ মন্ত্রক তা নিয়ে ব্যবস্থা নিচ্ছে। এ নিয়ে হইচই করার কিছু নেই। বাংলাদেশিদের ধরা এবং বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানোর কাজ স্বরাষ্ট্র মন্ত্রক চালিয়ে যায়। এরই মধ্যে মুর্শিদাবাদের লালগোলায় গ্রেফতার করা হলো 4 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে লালগোলার তারানগরে অভিযান চালায় লালগোলা থানার পুলিশ। গ্রেফতার করা হয় 4 জনকে। এরা প্রত্যেকেই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাসিন্দা। বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে ঢুকতে সহায়তা করায় লালগোলার বাসিন্দা হক সাহেব শেখ নামে এক ভারতীয়কেও গ্রেফতার করেছে পুলিশ। আশাবুল হোসেন, রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।